ঘাটশিলা ঘুরতে আসলে ঘাটশিলার অন্যান্য স্পটের সাথে এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা ঘুরে দেখো। এই যে এটাই সেই জায়গা যেখানে এককালে নরবলি হতো। এই জায়গাটাই হয়তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আসতেন। আমাদের এবারে ট্যুর পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ঘাটশিলায়, যেখানে গেলে পাহাড়, ঝর্ণা, জঙ্গল, ড্যাম সবকিছুই একই সাথে দেখা যাবে। তাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ঘাটশিলার 2 রাত 3 দিনের সম্পূর্ণ ট্যুর প্ল্যান। সাথে থাকছে টাটানগর ভ্রমণের সম্পূর্ণ তথ্য। তাই সব রকমের তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এবারে আমরা কিন্তু আবারও ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। এবারে আমাদের ট্যুর প্ল্যান হলো ঘাটশিলাতে 2 রাত 3 দিনের। এখন দাঁড়িয়ে আছি বসিরহাট স্টেশনে। এখান থেকে আমরা যাব হাওড়াতে। হাওড়া থেকে আমাদের রিজার্ভেশন ট্রেন আছে। তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। চলো তাহলে দেখতে থাকো। হাওড়া থেকে আমাদের রিজার্ভেশন ট্রেন সকাল 6:30-এ 12871 ইস্পাত এক্সপ্রেস। এই ট্রেনটি ঘাটশিলায় অ্যারাইভাল টাইম সকাল 9:22। আমাদের ট্রেন ইতিমধ্যে দিয়ে দিয়েছে হাওড়ার 20 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া 115 টাকা মাথাপিছু, সিসির ভাড়া 405 টাকা মাথাপিছু, আর আছে থার্ড এসি যার ভাড়া 555 টাকা মাথাপিছু। এই ইস্পাত এক্সপ্রেস ছাড়া সকাল 6:20-তে বড়বিল জনশতাব্দী আর দুপুর 12:50-এ রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ধরেও তোমরা ঘাটশিলা পৌঁছাতে পারো। নেমে গেলাম ঘাটশিলা স্টেশনে। এখন ঘড়িতে বাজে 10:40। আমাদের ট্রেনটা প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো লেট। এখন ঘাটশিলা স্টেশনে আমরা চলে এসেছি। ঘাটশিলা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা যাব ওভারব্রিজ দিয়ে। চলো এখন যাওয়া যাক। জাস্ট আমরা 1 নম্বর গেট দিয়ে বেরোলাম। ঘাটশিলা স্টেশনের বাইরে এখানে এসে দেখলাম সামনেটা রয়েছে গাড়ি পার্কিং এরিয়া। এখানে প্রচুর 4 হুইলার আর অটো রয়েছে দেখলাম। এখান থেকে গাড়ি নিয়েই তোমরা সাইট সিন দেখতে পারো। তবে তার আগে যেটা দরকার একটা ভালো হোটেল নেওয়া। আগের বার যখন আমরা ঘাটশিলাতে এসেছিলাম তখন একটা দাদার সাথে ঘাটশিলার সমস্ত স্পটগুলো আমরা ঘুরে দেখেছিলাম। তো সেই দাদার ফোন নাম্বার ছিল। এবারে কিন্তু ঘাটশিলা ঘুরতে আসার আগেই আমরা সেই দাদাকে ফোন করে নিয়েছিলাম। ওনার গাড়িতেই আমরা কিন্তু ঘাটশিলার যে জায়গাগুলো ঘোরার দরকার সেসব জায়গাগুলো ঘুরে দেখবো। তো এখনো পর্যন্ত দাদাকে দেখতে পাচ্ছি না, একটু মনে এগিয়ে যেতে হবে। দাদা কোথায় দাঁড়িয়ে আছে দেখি। তারপরে আমরা প্রথমে হোটেলে যাব নাকি এখান থেকে সোজা স্পটগুলো ঘুরতে বেরোবো সেটা ডিসাইড করবো। স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তোমরা এই চার্টটা দেখতে পাবে। এই চার্টটা হলো ঘাটশিলার সমস্ত স্পটগুলো, এখানে লেখা আছে ভাড়া সহ। ঠিক আছে, এখান থেকে যদি অটো নাও না এনাদের সাথে দরদাম করে নিতে পারবে। এখান থেকে কোন কোন স্পট ঘুরছো, কত টাকা প্যাকেজ পড়বে এখানেই লেখা আছে। স্টেশনের সামনে আমাদের দাদা হচ্ছে এই অটো নিয়ে চলে এসছে। যে অটোতে কিন্তু আমরা সবাই উঠে পড়েছি। তো এখন আমরা ডিসাইড করলাম যে আমরা প্রথমে হোটেলে না গিয়ে আমরা বেশ কয়েকটা জায়গা এখন ঘুরে দেখবো, তারপরে আমরা আমাদের হোটেলে যাব। আজকে আমাদের প্রথম দিনের প্রথম স্পট হলো ঘাটশিলার রামকৃষ্ণ মঠ। এখন আমরা সেই দিকেই যাচ্ছি। এটাই হলো মেন গেট। এখন এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকছি। ভেতরটা কত সুন্দর দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভেতরে যেন আলাদা একটা শান্তি আছে। তো এই রামকৃষ্ণ মিশনে কিন্তু থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। যারা চাইছেন যে রামকৃষ্ণ মিশনে এসে থাকবেন তাদের কিন্তু 1 মাস কিংবা 2 মাস আগে থেকে কিন্তু বুকিং করতে হবে। বুকিং করার পরেই কিন্তু তোমরা এখানে থাকতে পারবে। 500 টাকায় থাকা খাওয়া পেয়ে যাবে, কিন্তু আগে থেকেই কিন্তু বুক করতে হবে। জাস্ট আমরা মন্দির থেকে দর্শন করে ফিরছি। আর ভেতরটা দেখলেই খুব সুন্দর মঠের ভেতরটা। আর এখন এখানে আমরা বেশিক্ষণ থাকলাম না, তার কারণ আমাদের নেক্সট স্পটগুলো যেহেতু রয়েছে, আবার হোটেলে গিয়ে ফ্রেশ হওয়ারও ব্যাপার আছে। যেহেতু প্রচন্ড বিধ্বস্ত আছি, অন্যান্য স্পটগুলো ঘুরতেও একটু টাইম লেগে যাবে। এখন আমরা আমাদের আবার অটোতে উঠবো। অটোতে উঠে নেক্সট কোন স্পটে আমরা যাচ্ছি সেটা জানাচ্ছি। ফাইনালি কিন্তু চলে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জতে। তো চলো বাড়ির ভিতরে ঢুকবো। এই গৌরীকুঞ্জর ওপেনিং টাইম কিন্তু এখানে দেওয়া আছে সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত কিন্তু এই গৌরীকুঞ্জ খোলা থাকে। এটা হলো মূল গেট, আর এই যে উপরে লেখা আছে গৌরীকুঞ্জ। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িটি এখন একটি মিউজিয়াম। লেখকের প্রথম স্ত্রী গৌরী দেবীর নামেই এই বাড়িটির নাম রাখা হয় গৌরীকুঞ্জ। এই বাড়ির ভেতর লেখকের ব্যবহৃত নানান সামগ্রী সংরক্ষিত রয়েছে। বাড়ির দেওয়ালে লেখকের জীবনের টুকরো টুকরো নানান ছবি আঁকা আছে। গৌরীকুঞ্জে অপুর পাঠশালা নামে একটি স্কুলও চলে।
এই আমাদের ঘাটশিলার দুটো স্পট দেখা কমপ্লিট হলো। এখনো তো অনেকগুলো স্পট ঘাটশিলায় রয়েছে, একটা একটা করে ঘুরবো আমরা। তবে তার আগে যেহেতু তোমাদেরকে বললাম না প্রচন্ড বিধ্বস্ত আছি, কারণ সকাল থেকে তেমন ভারী কিছু পেটে পড়েনি, আর যা ট্রেনে বসে খেয়েছিলাম সেটাও হজম হয়ে গেছে। প্রচন্ড যেহেতু ক্লান্ত, তার জন্য আমরা আগে আমাদের হোটেলে যাব। আমাদের হোটেল কিন্তু ঠিক করে দিয়েছে, মানে আমাদের যে গাড়ির দাদা রয়েছে, গাড়ির দাদার সাথে তোমাদের পরিচয় করাবো, এখনো যদিও দেখা করাইনি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখান থেকে কিন্তু আমরা ডিরেক্ট যাচ্ছি আমাদের যে বুকিং করা হোটেল রয়েছে সেই হোটেলে। তো চলো যাওয়া যাক। বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টের সামনে। আমাদের হোমস্টের নাম হলো অপরাজিতা হলিডে হোম। এটি বিভূতি সংস্কৃতি সদন ক্যাম্পাসের খুব কাছেই অবস্থিত। এই যে আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি, রুম নাম্বার 5। আর এখন চলো ভেতরে আমরা যাব। এই হলো পুরো রুমের কন্ডিশন, খুব সুন্দর রুমটা। আর এখানে দেখো একটা বেড রয়েছে যেখানে দুজন শোয়া যাবে খুব ভালোভাবে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এই হচ্ছে মিরর, আর ওইদিকে রয়েছে একটা এলইডি টিভি, ফ্যান রয়েছে। এটা কিন্তু নন এসি রুম। রুমের মধ্যে একটা উইন্ডো আছে দেখলাম, এই যে খোলা জানালা, তবে এই দিকটাতে এরকম জঙ্গল মতো হয়ে আছে, তাই এই দিকটাতে দেখলাম নেট দেওয়া আছে মশার জন্য। আর এদিকে কিন্তু রয়েছে ওয়াশরুম। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কমোড রয়েছে, এই যে গিজার রয়েছে, আর এদিকে দেখো এই যে বেসিন রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এখন তোমাদের সাথে শেয়ার করবো একটা 4 বেডের রুম। এটা হলো রুম নাম্বার 3। তো এই হোমস্টেতেই আছে এই রুমটা। তো এই রুমটা দেখো বেশ স্পেসিয়াস, কিন্তু মানে অনেকটা বড়। আর এখানে দেখছি দুটো বেড, দুটো বেডে এক একটা বেডে 3 জন করে শুতে পারবে, মানে এই রুমটাতে তোমরা 6 জন শুতে পারবে। এদিকে এরকম চেয়ার টেবিল রয়েছে, এদিকে একটা মিররের ব্যবস্থা, এই যে ওদিকে রয়েছে এলইডি টিভি, আর ওদিকে দুটো উইন্ডো রয়েছে। আর এই হলো চার্জিং পয়েন্ট। এই দিকটাতে রয়েছে এরকম কিচেন এরিয়া, মানে এই রুমের সাথে কিচেন রয়েছে, তোমরা নিজেরা বাজার করে এখানে রান্না বান্না করতে পারবে। এটা বেশ ভালো একটা ফেসিলিটি। আর এটা হলো ওয়াশরুম। চলো ওয়াশরুমটা দেখাই। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড রয়েছে, এখানে গিজার রয়েছে, জলের ব্যবস্থা। তো এই জাস্ট আমরা রুম থেকে ফ্রেশ হয়ে বেরোলাম, এখন আবার গাড়ির দিকে যাচ্ছি, কারণ দুপুরে লাঞ্চটা করতে হবে। ঘড়িতে এখন বাজে দুপুর 1টা। ইতিমধ্যে আমাদের দাদা গেটের ওখানে গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা গিয়ে প্রথমে লাঞ্চ করব ভালো একটা হোটেল দেখে, আর তারপরে কিন্তু আজকে আমরা আরো বেশ কয়েকটা স্পট ঘুরে দেখব সন্ধে হওয়ার আগে। তো অটো দাদার সাথে একটু তোমাদের পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে অমিতদার থ্রুতেই কিন্তু আজকে আমরা ঘাটশিলা ট্যুর করছি। নমস্কার। তো দাদার ফোন নাম্বার দিয়ে দেবো আমি আমার ভিডিওর মধ্যে। তোমরা কিন্তু ঘাটশিলা ঘুরতে আসলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর এটা হলো দাদার গাড়ি, যদিও আগে দেখিয়েছি। তো এখন আমরা গাড়িতে হলো ঘাটশিলার স্টেশন রোড, আর স্টেশন রোডের পাশেই রয়েছে এই যে পথের পাঁচালী রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তো চলো এখন যাই। এই যে রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি, বসেও পড়েছি। আর আমরা কিন্তু এখানে অর্ডার দিয়েছি চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির দাম এখানে পড়েছে 120 টাকা, 1 প্লেটের দাম, সাথে রায়তা দিয়েছে। এখানে এসে দেখলাম খাওয়া দাওয়ার যে আমাদের চার্টটা দিল তাতে রিজনেবল প্রাইস আছে। মোটামুটি এখানে ভেজ থালি যেটা রয়েছে স্টার্টিং প্রাইস 120 টাকা থেকে। এছাড়া চাইনিজ বিভিন্ন আইটেম আছে, রুটি আছে, বিভিন্ন রকমের সবকিছু মোটামুটি রয়েছে। খাওয়া দাওয়া করে কিন্তু রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে এসেছি। তো আমরা এবার এখান থেকে যাব আমাদের বিকালে সাইট সিইং গুলো করতে। চলো গাড়িতে উঠি। এই যে জায়গাটা হলো হিন্দুস্তান কপার লিমিটেডের জায়গা। তো এখানে কিন্তু দাঁড়িয়ে মানে স্পটে দাঁড়িয়ে তোমরা ভিডিও অথবা ফটো তুলতে পারবে না। এই যে আমরা গাড়ি করে যেতে যেতে এখন ভিডিওটা করছি, এইগুলো করা অ্যালাউ আছে, তবে এখানে দাঁড়িয়ে কোনো কিছুই করা যাবে না। তাই তোমাদের সাথে এক ঝলক শেয়ার করলাম। এবার এখান থেকে আমরা যাব আমাদের নেক্সট স্পট হলো সিদ্ধেশ্বর হিল, যেটা ডিস্টেন্স আমাদের ড্রাইভার দাদা বলছে প্রায় 15 কিলোমিটারের মতো, মানে যেতে তো 8 ঘন্টা সময় লেগেই যাবে। এই যে সিদ্ধেশ্বর হিল আমরা যাচ্ছিলাম, যেতে যেতে এই যে আদিবাসী গ্রামটা পড়লো। এই আদিবাসী গ্রাম মানে মাটির বাড়ির উপরে হাতের এই অসাধারণ কাজগুলো, এগুলো কিন্তু সবই এনারা হাতে করে। এই যে দেখো কি সুন্দর লাগছে হাতের কাজগুলো। এই যে এখন চলে এসেছি আমরা সিদ্ধেশ্বর হিলে। ঘড়িতে এখন বাজে 3:20। তো এখন দাঁড়িয়ে আছি সিদ্ধেশ্বর হিলের নিচে একটা পার্কিং এরিয়া আছে, যেখানে 4 হুইলার মানে নিজেদের পার্সোনাল গাড়ি অথবা তোমরা যে গাড়ি করে আসবে সেই গাড়িটা এখানে পার্কিং এর জন্য রাখা হয়। আর এই দিক দিয়ে রয়েছে সেই রাস্তাটা। সিদ্ধেশ্বর হিল মানে এই যে পাহাড়টা, এখান থেকে বেশ কিছুটা ট্রেক করে উঠতে হবে। তারপর একটা মন্দির রয়েছে, ওখানে একটা শিবের মন্দির রয়েছে, বাবাকে দর্শন করব আমরা। সেই মতো আমরা 4 জন তো প্রস্তুত যাওয়ার জন্য, জানি না কতটা আমরা উঠতে পারবো। এই যে ট্রেকিং এর রাস্তাতে যাওয়ার পথে আমরা
আমরা এই যে হোর্ডিংটা পেলাম, এখানে লেখা রয়েছে যে পাহাড়ের উপরে যে টেম্পেলটা, শিবের টেম্পেলটা, সেটা নাকি প্রায় 658 মিটারের রাস্তা। এখন আমরা 4 জনে মিলে হাঁটা লাগিয়েছি। এখন জানি না সন্ধে হওয়ার আগে আমরা ফিরতে পারবো কিনা, কারণ আমাদের এখান থেকে ফিরে আবার অন্যান্য স্পটগুলো ঘুরে দেখার আছে। তবে এই স্পটটা ঘুরতে যে বেশ অনেকটা সময় লাগবে সেটা আমরা বুঝতে পারছি। আমরা এটা দিয়ে অনেকটা উপরে চলে এলাম, আর অনেকটা উপরে আসার পরে কিন্তু এখানে একটা এরকম শপ দেখতে পেলাম। এখানে কোল্ড ড্রিঙ্কস, জল এইগুলো সব পাওয়া যাচ্ছে। সিদ্ধেশ্বর মন্দিরে যাওয়ার আগে কিন্তু এইখানেই কিন্তু এন্ট্রি করে তারপরে উপরে যেতে হবে। অনেকখানি রাস্তা অতিক্রমণ করে আমরা কিন্তু চলে এসেছি এখন মন্দিরের সামনে। একদম ফাঁকা একটা জায়গা, আর এটা পাহাড়ের অনেক উঁচুতে। তার কারণ বুঝলাম, কারণ এই জায়গায় দাঁড়িয়ে আমি অনেক দূরের পাহাড়গুলো যেমন দেখতে পাচ্ছি, তেমন সমতল জায়গাও দেখতে পাচ্ছি। তবে আসাটা একটু কষ্টকর। এখানে এসে দেখলাম পুজো হচ্ছে বাবা মহাদেবের। এখন আমরা বাবাকে দর্শন করব, চলো যাই। তো আবার কিন্তু আমরা চলে এলাম আমাদের অটোর এখানে। তো মোটামুটি যাওয়া আসা দিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগলো। তো এখন আবার গাড়িতে বসে পড়বো। সিদ্ধেশ্বরের হিল থেকে এখন আমরা যাচ্ছি জাদুঘোড়া রঙ্কিনী মায়ের মন্দিরে। ওখানে শুনেছি নরবলি হতো এককালে, এখন যদিও সেসব কিছু নেই। তবে মন্দিরটা দেখার খুব ইচ্ছা, কারণ মন্দিরটা অনেক পুরনো মন্দির। সিদ্ধেশ্বরের হিল থেকে জাদুঘোড়া রঙ্কিনী মায়ের মন্দিরের ডিস্টেন্স মোটামুটি 20-25 মিনিট তো লাগবেই। আর সূর্যি মামা তো ডুবেই গেছে, আর একটু অন্ধকার অন্ধকার লাগছে। একটু পরে হয়তো সন্ধ্যেও হয়ে যাবে, আর সন্ধ্যের এই টাইমটা আমরা মন্দিরেই কাটাবো। এখন আমরা চলে এসেছি জাদুঘরের রঙ্কিনী মায়ের মন্দিরের কাছে, আর মন্দিরের সামনে এখন দাঁড়িয়েও আছি। এখানে রঙ্কিনী মা কিন্তু ভীষণ জাগ্রত। অনেক দূর দূর থেকে রঙ্কিনী মায়ের কাছে সবাই আসে। আমারও খুব ইচ্ছা ছিল আসার, কারণ আগের বার যখন ঘাটশিলায় এসেছিলাম এই মায়ের মন্দিরটাকে আমরা স্কিপ করেছিলাম, মানে হাতে সময় ছিল না বলেই আর কি দেখতে পারিনি। তো এবারে আমার প্রচন্ড ইচ্ছা ছিল যে ঘাটশিলায় গেলে একবারের জন্য হলেও মায়ের দর্শন আমি করবো আর তোমাদের সাথেও দেখা করাবো। তো চলে এসেছি এখন মায়ের কাছে, রঙ্কিনী মায়ের কাছে। এখানে রঙ্কিনী মায়ের মন্দিরের পাশে রয়েছে রাধা কৃষ্ণের একটা মন্দির। তবে এখানে যে প্রচলিত আছে যে এককালে এখানে নরবলি হতো, সেটা কিন্তু গল্প কথা নয়, সত্যিই হতো। এখানে এসে দেখলাম যে আগে যে নরবলি হতো সেই জায়গাটাও আছে। এখানে এসে একটা জিনিস দেখলাম, যে কোনো মন্দিরে আমরা গেছি দেখেছি লোকে ইট খোয়া দিয়ে সুতো দিয়ে বেঁধে মানত করে, কিন্তু এখানে যেটা দেখলাম মায়ের এখানে সবাই মানত করেছে নারকেল। যে মন্দিরটা, আর এই মন্দিরের পাশ দিয়ে এই যে সিঁড়ি নেমে গেছে, একটু নিচ দিয়ে নেবেই তোমরা কিন্তু নরবলির এই জায়গাটা পাবে। চলো গিয়ে দেখাই, কারণ এখানে নাকি সন্ধ্যেবেলা যেতে দেওয়া হয় না, বিকেল পর্যন্ত টাইমিং। এখনো যেহেতু সন্ধে হয়নি তাই আমরা যেতে পারছি। এই যে আকাশ আসছে, আর ওখান দিয়ে আমরা বেশ এইরকম একটা রাস্তা ধরবো। এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে। এটাই সেই জায়গা যেখানে এককালে নরবলি হতো। জায়গাটা এখন পুজো করা হয়। এই যে রঙ্কিনী মায়ের মন্দিরের থেকে কিছুটা হেঁটেই আমরা এই যে একটা মন্দির পেলাম, এটা রাধাকৃষ্ণের মন্দির। এই যে এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। তো আমাদের ফার্স্ট ডে ঘাটশিলা সাইট সিনে কিন্তু যে কটি স্পট ছিল সবগুলোকে কমপ্লিট করতে পারিনি, যেহেতু আমাদের ট্রেনটা অনেক লেট করে ঢুকেছে। একদমই তাই। 4টে স্পট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো আজকে লাস্ট স্পট ছিল রঙ্কিনী মায়ের মন্দির। তো মন্দির দেখা কমপ্লিট। আবার কালকে সকালবেলা থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। ঘাটশিলার অন্যান্য স্পটগুলো আমরা ঘুরে দেখবো। তো আপাতত চলো এখন গাড়িতে উঠি। তো রাতের ডিনারের জন্য কিন্তু অমিতদা আমাদেরকে একটা ধাবাতে নিয়ে আসলো। ধাবাটা হলো একদম হাইওয়ের ধারে। এই যে ধাবা রাজ অ্যান্ড রাজ, এটা কিন্তু একদম হাইওয়ের ধারেতে। এটাই হলো হাইওয়ে। তো আমরা এই ধাবা থেকে রাতের ডিনারটা কিন্তু তুলছি, তুলে নিয়ে আমরা ফিরবো আমাদের হোমস্টেতে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। তো আজকে আমাদের ঘাটশিলায় সেকেন্ড দিন। আমরা আবারও যথারীতি সকাল সকাল সবাই উঠে গেছি। ঘড়িতে এখন বাজে সকাল 7:30। আর সকালবেলা কিন্তু কথা মতো আমাদের গাড়িও চলে এসছে, মানে আমাদের অটো। আজকে কিন্তু আমরা অটোয় করে ঘুরে দেখবো ঘাটশিলার বাকি স্পটগুলো। তো ঘাটশিলায় আর কোন কোন স্পট আমাদের বাকি আছে সেগুলো তোমাদের আজকে ঘুরতে ঘুরতে জানাবো। আর আজকের পুরো দিনটা কেমন যায় সেটা তো থাকছেই ভিডিওতে। চলো তাহলে দেখতে থাকো। এরপরে আমাদের অটো দাদা আমাদেরকে নিয়ে আসলো একটা রোড সাইড হোটেলে সকালের খাওয়া দাওয়া করার জন্য। এই হোটেলে নাকি ব্রেকফাস্ট খুব ভালো বানায়। এখানে সকালে খাওয়া দাওয়ায় থাকে ইডলি, ধোসা, কচুরি, এছাড়াও আরও অনেক কিছু। এই যে এখান থেকে আমরা ধোসা অর্ডার দিয়েছি প্রত্যেকের জন্য, আর এগুলো আমাদের পড়েছে পার প্লেট 50 টাকা করে। আজকে আমাদের প্রথম স্পট হলো সুবর্ণরেখা নদী, তো রাতমোহনা যেটাকে বলে। তো আমরা যাচ্ছিলাম সেই স্পটের দিকে, কিন্তু যেতে যেতে একটা ব্রিজ পড়ে। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম হিন্দুস্তান কপার লিমিটেডের পরেই একটা ব্রিজ পড়ে। এখন সেই ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছি, আর এই ব্রিজের এখান থেকে ভিউ হলেই সুবর্ণরেখা নদীর ভিউটা। এই যে
অসাধারণ লাগছে পুরো নদীটাকে এখন দেখতে। এই সময় সুবর্ণরেখার রূপটাই যেন একদম অন্যরকম লাগে। আর ওইদিকে কিন্তু ওই যে বড় বিল্ডিংটা তোমরা দেখছো, ওটা কিন্তু একটা ফ্যাক্টরি, মানে হিন্দুস্তান কপার লিমিটেড ওটা। তো এখান থেকে আমরা যাবো সুবর্ণরেখা নদীকে আরো কাছ থেকে দেখার জন্য, মানে রাতমোহনাতে। ওখানে একটা ফলসও আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি কিন্তু চলে এলাম রাতমোহনা। তো চলো, সামনে রয়েছে মেন ভিউটা, সেটা শেয়ার করব। কি অসাধারণ লাগছে দেখো পুরো জায়গাটা। এদিকে কিন্তু রয়েছে সেই ব্রিজটা ওই যে দূরে, আর এই যে নদীর উপরে দিয়ে যে ব্রিজটা গেছে, আমি এখন সেই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আর এই ব্রিজটা করার মূল উদ্দেশ্য হচ্ছে টুরিস্টরা যেহেতু এখানে আসে, এর থেকে নদীর ভিউটা নিতে পারে। এই যে এখন আমরা সকালবেলা এখানে এসেছি, সূর্যের যেই রৌদ্রটা এই সুবর্ণরেখার জলে গিয়ে পড়ছে, জলটা কাচের মতো পরিষ্কার, জলটা একদম চকচক করছে। সাধারণ ভিউ এখানে আমরা বেশ কিছুক্ষণ থাকবো, আর তারপরে কিন্তু ফলসটার দিকেও যাবো। এখন কিন্তু নেমে গেছি সুবর্ণরেখা নদীর উপরে। যে ব্রিজটা ছিল না, ব্রিজটা কিছুটা ভাঙা ছিল, তো দেখলাম অনেকেই সেখানে নামছে, ছবি টবি তুলছে। তো আমাদেরও দেখে ইচ্ছা হলো, সেই দেখে আমরাও নেমে গেলাম। এখানে দেখলাম কোনো স্লিপ নেই, মানে তোমরা আসলে একটু সাবধানে নামতেই পারো। এখানে ভিউটা সত্যি অসাধারণ। এই যে এখন কিন্তু চলে এসেছি রাতমোহনার এই ফলসটার কাছে। কি অসাধারণ লাগছে দেখো ফলসটা। এখানে প্রচুর লোকের ফটো তুলছে। এই জলটাই কিন্তু সুবর্ণরেখা নদীতে গিয়ে মিশেছে। জলটা প্রচন্ড ঠান্ডা, জায়গাটাও খুব সুন্দর। রাতমোহনা সুবর্ণরেখা নদী দেখে এখন আমরা যাচ্ছি আমাদের পরের স্পট গালুডি বৈষ্ণব দেবীর মন্দিরে। এখান থেকে মোটামুটি 15 থেকে 18 কিলোমিটারের মতো যেটা ডিস্টেন্স মনে হচ্ছে আমাদের। তো চলে যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি গালুডি বৈষ্ণব দেবীর মন্দিরের কাছে। এটাই হলো মেইন মন্দির। মন্দিরটি কিন্তু সামনে থেকে অসাধারণ দেখতে। এখানে এসে দেখলাম প্রচুর দর্শনার্থী এখানে এসেছে, আর এখানে নাকি যারাই আসে তারাই নাকি এসে পুজো দেয়, যেটা এখানে এসেও দেখলাম। আমরা যদিও পুজো দিচ্ছি না, তোমরা চাইলেই কিন্তু পুজো দিতে পারো। আর এখানে এসে যেটা শুনলাম, এখানে নাকি প্রতি রবিবারে নাকি ভোগ প্রসাদ দেওয়া হয়। আর এই মন্দিরের যে পূজারীরা আছে তারা নাকি কাশ্মীর থেকে এসেছে। মন্দিরের ভেতরটিও নাকি খুব সুন্দর। এখন চলে এসেছি আমরা গালুডি ব্যারেজে। তো গালুডি ব্যারেজ এসে এখানে যেটা দেখলাম, প্রচুর পর্যটক এখানে এসছে। আসলে জায়গাটা খুব সুন্দর, তাই এখানে সবাই ঘুরতে আসে। আর ব্যারেজের কোনো গেটই খোলা নেই। ব্যারেজের নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, এটাই সুবর্ণরেখা নদী, যেটা একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে গালুডি ব্যারেজ থেকে নাকি সানসেটটা খুব ভালো লাগে। তার কারণ এই যে দূরে এইদিকে আমি দেখতে পাচ্ছি বড় বড় পাহাড়। যদিও আজকে একটু ফগি ওয়েদার বলে পাহাড়গুলো ক্লিয়ার নয়, তবে সানসেট যখন হয় তখন নাকি এই জায়গার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। তো এখন ঘড়িতে বাজে সকাল 11:30। এখান থেকে আমরা আমাদের আবার নেক্সট স্পটের দিকে যাব। চলে এসেছি এখন আমরা ফুলডুংরি পাহাড় দেখতে। এটা বেসিক্যালি পাহাড় না, এটা একটা ছোট টিলা। তো যাই হোক, এটা সবাই পাহাড়ই বলে। মেইনলি ফুলডুংরি পাহাড় বিখ্যাত বিভূতিভূষণের নামের মাধ্যমে, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে বসে সাহিত্য রচনা করতেন। তাই ঘাটশিলার সমস্ত স্পটগুলোর সাথে সাথে কিন্তু এই ফুলডুংরি পাহাড় সবাই দেখতে আসে। ফুলডুংরি পাহাড়ে কিন্তু ওপরে ওঠা যায় ট্রেক করে। একটু ওপরে উঠলেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেখানে বসতেন সেই জায়গাটা খুব সুন্দরভাবে বাঁধানো আছে। তো চলো এখন আমরা একটু উপরে উঠবো, আর উপর থেকে ভিউটা কতটা সুন্দর সেগুলো শেয়ার করবো। এই যে এখন আমরা চলে এসেছি টিলার একদম মাথায়। এখানে এসে যেটা দেখলাম, চারিপাশে শুধুই জঙ্গল, মানে শুধুই সবুজ। আর এখানে বড় বড় সব শাল গাছগুলো আমার নজরে পড়ছে। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেখানে বসে সাহিত্যগুলো লিখতেন, সেই জায়গাটি চিহ্নিত করার জন্য কিন্তু এখানে পাঁচিল দেওয়া আছে। এখান থেকে দেখছি সেখানে যাওয়ার জন্য আবার একটা রাস্তাও করা। এই জাস্ট চলে এলাম আমরা বুরুডি লেক। এখানে একটা লেক আছে, পাহাড় লাগোয়া লেক। লেকটা খুব সুন্দর, শেয়ার করব। তবে তার আগে বুরুডি লেকে যাওয়ার আগে এই যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি, এটা হলো একটা পার্কিং এরিয়া। আর সাথে দুপাশে রয়েছে প্রচুর দোকান। এখানে দেশি চিকেন খুব বিখ্যাত, তার জন্য এখান থেকে আমরা ভাবছি দুপুরের খাওয়া দাওয়াটা এখান থেকেই সারবো। আমাদের যে অটো দাদা রয়েছে, ওনাকে বলছিলাম যে এই বিষয়ে যে কোথায় খাওয়া যায়। উনি একটা দোকান সাজেস্ট করলেন। এখানে আগে থেকে অর্ডার দিতে হয়, ওনারা বানিয়ে রাখেন। তো সেই মতো আমাদের 3 জনের জন্য এখানে দেওয়া হয়েছে দেশি চিকেন। তোমরা চাইলে ভেজও কিছু খেতে পারো, তবে রান্না বান্নার কোয়ালিটি নিয়ে বলতে পারবো না, আগে কোনোদিন খাইনি, এখন টেস্ট করে বলবো। এই যে আমাদের সামনে চলে এসেছে দুপুরের খাওয়া দাওয়া। দুপুরে দেখো খাওয়া দাওয়ায় কি আছে। ভাত রয়েছে, ডাল, আলু ভাজা দিয়েছে, আর এটা হলো মিক্স ভেজ, আর পেঁয়াজ লেবু তো দিয়েছে। আর এরপরে দেশি চিকেন দেওয়া হবে। চলে এসেছে আমাদের সামনে দেশি চিকেন, অনেকগুলো পিস, ভালো বড় বড় পিস আছে। এই যে পিসের সাইজ। আর জাস্ট রান্না করে দিল, প্রচন্ড গরম, লাল লাল দেশি চিকেনের ঝাল।
খাবো তো অবশ্যই। আর তবে আর একটা জিনিস এখানে যেটা দেখলাম যে যতটা ভাত দিয়েছে তোমরা এক্সট্রা ভাত নিতে পারবে, তার জন্য এক্সট্রা কোনো চার্জেস নেই। আর আমাদের যে খাওয়া দাওয়ার যে দামটা সেটা এখন বলে দিই। শুধু তোমরা যদি সবজি নাও চিকেন বাদে তাহলে তোমাদের পড়বে 50 টাকা পড়বে, আর যদি দেশি চিকেন নাও তাহলে তোমাদের এক্সট্রা 150 টাকা পড়বে। মানে আমাদের এই টোটাল থালিটার দাম পড়েছে 200 টাকা। এই যে এখন দেশি চিকেনটা দিয়ে খাচ্ছি, কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটা। কেউ যদি মনে করেন যে দুজনে মিলে খাবে তাহলে সেক্ষেত্রে খেতেই পারে। আমাদের এক একজনের 4 পিস করে দিয়েছে আর 1 বাটি ভর্তি করে গ্রেভি দিয়েছে। টেস্ট করার পালা এখন। ভীষণ সফট, একদম অন্যরকম খেতে। ঠিক আছে চলো খেতে লাগি, খাওয়া দাওয়া শেষ করে লেকে তো যাবো, তখন দেখা হবে। খাওয়া দাওয়া করে এই জাস্ট আমরা উঠলাম, তো এখন চলে এসেছি সেই লেকটার ধারে। আর খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে কিছু বলার নেই, ভালো লেগেছে আমাদের। মানে আমরা হয়তো ভেবেছিলাম কেমন হবে কি বৃত্তান্ত, কিন্তু দেখলাম না টেস্ট ঠিকঠাকই আছে। তোমরা এসে কিন্তু খেতে পারো। আর এখানে আর একটা জিনিস আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ওয়াশরুম নেই। মানে মেয়েদের জন্য এটা খুব বাজে একটা ব্যাপার। ঘাটশিলার এরকম একটা ভালো সাইট সিন, মানে ভালো একটা স্পট যেখানে প্রচুর লোকজন এখানে এসে দেখলাম ভিড় করছে। তো এখানে একটা ওয়াশরুম করা ভীষণভাবে দরকার, বিশেষ করে মেয়েদের জন্য তো দরকারি। তো এই সিঁড়িটা দিয়ে কিন্তু নেমে এলাম লেকের পাশটাতে। আর এই যে সামনেটা দেখো, এখান থেকে কিন্তু বোর্ডিংটা হয়। বোর্ডিংটা জানি না কোনো কারণে হয়তো বন্ধ আছে। এই যে বোটগুলো কিন্তু এখানে রাখা আছে, আর এটা কিন্তু জলের উপর ভেসে আছে। আর সামনে পাহাড়ের ভিউটা দেখো, দারুণ লাগছে। বুরুডি লেক দেখে এখন আমরা চলে এসেছি চিত্রকূট পাহাড় দেখতে। এই চিত্রকূট পাহাড়ে ওঠার জন্য রয়েছে বেশ অনেকগুলো সিঁড়ি। এই পাহাড়ের মাথায় রয়েছে একটি শিবের মন্দির। এই পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে। ঘড়িতে এখন বাজে বিকেল 4:30, আর বিকেল 4:30 নাগাদ আমরা কিন্তু এসে পৌঁছেছি রাজবাড়ি রিভার সাইডে। এখানে নাকি সানসেটটা খুব ভালো আসে। তো সমস্ত স্পটগুলো আমরা ঘুরলাম, একে একে সবগুলো শেয়ার করেছি। তার মধ্যে যাইনি শুধুমাত্র ধারাগিরি ফলসে। ধারাগিরি ফলসে যাইনি তার একটাই কারণ, আমাদের ড্রাইভার দাদা বললো যে আমরা যদি ধারাগিরি ফলসে যাই যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা আমাদের সময় লেগে যাবে। আর তারপরে আমরা এই যে বাকি স্পটগুলো আর ঘুরতে পারবো না, মানে অনেকটা সময় সাপেক্ষ। আবার আজকে আমরা সকালবেলা বেরিয়েছি একটু লেট করে, তার জন্য ধারাগিরি ফলসটা আমরা স্কিপ করেছি। তোমরা আসলে অবশ্যই ঘুরে দেখতে পারো। এখন চলে এসেছি রাজবাড়ি রিভার সাইডে। এখান থেকে সানসেটটা তোমাদের সাথে শেয়ার করব। জায়গাটা যে এত সুন্দর, আগেরবার ঘাটশিলায় এসে এই জায়গাটাতে এসেছিলাম, তবে একটু রাত হয়ে গেছিল তাই সানসেটটা আর পাইনি। আজকে কিন্তু সানসেটটা আমরা তুলবই। কি দারুণ লাগছে দেখো, এই যে সুবর্ণরেখা নদী আর ওই যে ওপরের সূর্যটা রয়েছে। একসময় শোনা যেত সুবর্ণরেখা নদীর জলে নাকি সোনা পাওয়া যায়। এই যে সূর্যের আলোটা গিয়ে পড়েছে নদীর জলে, দেখে মনে হচ্ছে সত্যি যেন জলে একটু করে সোনা ভাসছে। আজকের মতো আমাদের ঘাটশিলার সব স্পটগুলো ঘোরা সম্পূর্ণ হলো। দুদিনে ঘাটশিলার সব স্পটগুলো ঘুরতে এই অটোতে আমাদের রিজার্ভে খরচ পড়েছে 2900 টাকা। তবে তোমরা চাইলে এই স্পটগুলির থেকে তোমাদের পছন্দ মতো বেশ কয়েকটা স্পট বেছে নিয়েও একদিনে ঘাটশিলা ঘুরতে পারো। সেক্ষেত্রে অটোতে রিজার্ভে তোমাদের খরচ পড়বে 2000 টাকা। তবে এই গাড়ি ভাড়া কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। এখন আমরা অটো করে ফিরছি আমাদের হোমস্টেতে। কাল সকাল সকাল আবার আমরা বেরোবো টাটানগরের উদ্দেশ্যে। চলো তাহলে দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ঘাটশিলা ভ্রমণের 3য় দিন। আজকে আমরা কিন্তু আমাদের হোমস্টে থেকে চেক আউট করে অলরেডি বেরিয়ে পড়েছি ব্যাগপত্র গুছিয়ে, কারণ আজকে যেহেতু আমাদের বাড়ি ফেরারও দিন। কালকে আর পরশু আমরা ঘাটশিলার সমস্ত স্পটগুলো ঘুরে দেখেছি। আজকে কিন্তু আমরা যাচ্ছি টাটানগরের দিকে। ঘাটশিলা থেকে টাটানগরের ডিস্টেন্স বেশ কিছুটা আছে, যেতে তো একটু সময় লাগবেই। তবে তোমরা অটোর বদলে কিন্তু 4 হুইলারও বুকিং করতে পারো, যেহেতু ডিস্টেন্সটা অনেক। আমরা অটো করেই যাচ্ছি, চলো গাড়িতে উঠি তাহলে। এই যে আমাদের অটো কিন্তু ছেড়ে দিয়েছে। আর যেটা শুনলাম যে ঘাটশিলা থেকে টাটানগরের ডিস্টেন্স কিন্তু প্রায় 41 কিলোমিটারের মতো, মানে যেতে একটু সময় তো লাগবেই। চলো তাহলে কিছুটা দূর আমরা আসলাম। যেহেতু সকালবেলা আমাদের কিছু খাওয়া হয়নি, তাই রোড সাইড একটা ধাবা দেখে দাঁড়িয়ে পড়েছি। এখানে এসে যেটা দেখলাম যে এখানে বেশ ভিড় আছে, সেরকম দেখে আমাদের অটো দাদা আর কি দাঁড় করালো, মানে অমিত দা। এই যে এখানে যে ধাবাটা আছে, এখান থেকে আমরা সকালের খাওয়া দাওয়াটা করব। এখানে দেখলাম এমনি পরোটা আছে, পনির পরোটা আছে, আলু পরোটা আছে। এছাড়াও বিভিন্ন রকমের যে বাইরে যে মিষ্টিগুলো পাওয়া যায়, অমৃতি, লাড্ডু, এগুলো দেখলাম রয়েছে। তো আমরা এইসব তো কিছু নেবো না। আমরা এখানে পরোটা অর্ডার দিয়েছি, পনির পরোটা অর্ডার দিয়েছি আর আলু পরোটা অর্ডার দিয়েছি। এই যে চলে এসছে এখন আমাদের সামনে ব্রেকফাস্টে আমরা নিয়েছি পনির পরোটা আর আলু পরোটা, সাথে দিয়েছে টক দই, আর এদিকে রয়েছে এই যে কেচাপ।
পনির পরোটা আলু পরোটা আমরা 1 পিস করে নিয়েছি, দুটো নিয়েছি দেখছো। তো আমরা 1 পিস করে এখানে নিয়েছি, পনির পরোটা একটা নিয়েছি, আলু পরোটা একটা নিয়েছি। আলু পরোটা আমাদের পড়েছে 40 টাকা পিস আর পনির পরোটা পড়েছে 60 টাকা পিস। খাওয়া দাওয়া আমাদের জাস্ট শেষ হলো। খাওয়া দাওয়ার টেস্ট সত্যি খুব সুন্দর ছিল। রেস্টুরেন্টের নাম হচ্ছে পিহু রেস্টুরেন্ট। তো এখান থেকে তোমরা খেতেই পারো, মানে এটা রোড সাইড একটা ধাবা। এখন আমরা আবার আমাদের গাড়িতে উঠছি। টাটানগরে আমাদের প্রথম স্পট হলো ডিমনা লেক। এখন আমরা সেই দিকেই যাচ্ছি। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম ডিমনা লেক। বেশ অনেকটা রাস্তা আসলাম আমরা, তবে রাস্তার দুপাশের যে সৌন্দর্য ছিল, মানে দুপাশে পাহাড় ছিল, দারুণ রাস্তার মধ্যে দিয়ে আমরা আসলাম। যাই হোক, এখন এসে পৌঁছেছি আমরা ডিমনা লেক। লেকের সামনেটা বেশ খানিকটা এরিয়া আছে যেখানে দেখছি সবাই গাড়ি টাড়ি রেখেছে, আর সামনেটা দেখছি অনেকগুলো দোকান রয়েছে, মানে বিভিন্ন রকমের ফাস্টফুডের দোকান, চিপস, চা এগুলো খেতে পারবে। আখের রস বিক্রি হচ্ছে। দেখি কিছু খাওয়া যায় কিনা, কিন্তু সেটা পরে। একটু আগে যেহেতু সকালে ব্রেকফাস্ট করলাম। লেকটাকে ভালোভাবে দেখার জন্য এখান থেকে এরকম সিঁড়ি রয়েছে, ওপরে উঠতে হবে। তো এখানে 117টা সিঁড়ি রয়েছে। এখন এই 117টা সিঁড়ি আমরা অতিক্রম করে একদম উপরে উঠবো, আর উপর থেকে ভিউটা নাকি আরো সুন্দর। চলো দেখাই। এসে পৌঁছালাম আমরা ডিমনা লেক। তো ডিমনা লেকের মেন জায়গায় এসে পৌঁছেছি। এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, অসাধারণ সুন্দর এই লোকেশনটা। কারণ এই উপর থেকে না চারিদিকের পাহাড়গুলো দেখতে পাচ্ছি, মাঝখানে একটা বিশাল বড় লেক। আর শুনেছি এই ডিমনা লেকের জল নাকি পুরো টাটানগরে সাপ্লাই হয়, এই জলকে কাজে লাগানো হয়, তাই এখানে বাঁধ রয়েছে। তো চলো এখন তোমাদেরকে পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই, জায়গাটা কতটা সুন্দর। লেকের জলটা পুরো চকচক করছে, পরিষ্কার স্বচ্ছ জল, আর অনেক বড় কিন্তু লেকটা। তবে আজকে একটু ফগি ওয়েদার, তার জন্য দূরের পাহাড়গুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাই তোমাদেরকে বলবো তোমরা টাটানগর ঘুরতে আসো আর অবশ্যই ডিমনা লেক ঘুরে দেখো, কারণ এই জায়গাটাতে আসলে তোমাদের ইচ্ছা হবে না অন্য কোনো স্পটে যাই। জায়গাটা এতটা সুন্দর, আর তাও যদি হয় এই শীতের সময়। আর আমাদের যে গাড়িটা রয়েছে যে পার্কিং এরিয়াতে, ওই যে কতটা নিচে দেখো, আর প্রায় তো 117খানা সিঁড়ি আমরা অতিক্রম করে আসলাম। হাঁপিয়ে গেছিলাম অর্ধেকটা ওঠার পরে, এত কষ্ট হচ্ছিল। যাই হোক, টাটানগর ট্যুর প্ল্যান আমাদের জাস্ট শুরু হলো। তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টের মাধ্যমে। এই যে লেকের উপরে বসার জন্য এরকম আবার চেয়ার করা রয়েছে, বসার জায়গা ওদিকেও রয়েছে। কিছুটা হাঁটার পরে আমরা এখানে এসে দেখলাম এই যে টাটা স্টিল ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার। এই যে গেট দেওয়া রয়েছে, আর এই লোকেশনটা কিন্তু অপূর্ব। এই যে অসাধারণ একটা লোকেশন এই জায়গাটা। এটা হলো ডিমনা ওয়াটার স্পোর্টস সেন্টার, যদিও এখন বন্ধ আছে। আর ওই যে ভেতরে টিকিটটা লেখা রয়েছে কত কি নেয়, গেটটাও বন্ধ রয়েছে, তাই আমরা ভেতরে গিয়ে দেখাতে পারলাম না। এখন এই দিকটা তোমাদের সাথে শেয়ার করবো। গেটটা দিয়ে বেরোলাম, ওখান থেকে কিন্তু আবার একটা জায়গায় চলে এসেছি। এটাও লেকের সাইড। তো লেকের বাকি সাইডটা এখান থেকে দেখা যাচ্ছে, আর দূরের পাহাড়গুলো কিন্তু এখন আর দূরে নেই, অনেক কাছ থেকে দেখতে পাচ্ছি। এদিকেও কিন্তু পাহাড়, এদিকেও রয়েছে পাহাড়। অসাধারণ একটা লোকেশন। আর এখানে শুধুই বড় বড় শাল গাছের জঙ্গল, কি অনবদ্য যে লাগছে কি বলবো। ডিমনা লেকের সামনে যে দোকানগুলো ছিল সেখানে দেখলাম আইস সোডা বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের ফ্লেভার রয়েছে। আমি পুদিনা নিয়েছি, এগুলো এক একটা গ্লাস 20 টাকা করে পড়েছে। খেয়ে দেখি কেমন। ভালো, ঠিকঠাক। ডিমনা লেক ঘুরে কিন্তু এখন আমরা যাচ্ছি জুবলি পার্কের দিকে। ডিমনা লেক থেকে জুবলি পার্কের ডিস্টেন্স কিন্তু 10 কিলোমিটার মতো। তো চলো যাওয়া যাক। এবারে বলি টাটানগর ঘুরতে আমাদের কত টাকা ভাড়া পড়লো। ঘাটশিলা থেকে টাটানগর ঘুরতে এই অটোতে রিজার্ভে আমাদের ভাড়া পড়েছে 2200 টাকা। তবে এই ভাড়া সিজন ওয়াইজ চেঞ্জ হয়। কিন্তু চলে এলাম আমরা জুবলি পার্ক। পার্কটা খুবই সুন্দর। পার্কটাকে বাইরে থেকে যেটা বুঝছি আমাদের কলকাতার ইকো পার্কের মতো দেখতে। তো পার্কটাতে যাব, চলো। টাটানগরের এই জুবলি পার্কটি কিন্তু বেশ বড়, আর বেশ অনেকটা এরিয়া নিয়েই পুরো জুবলি পার্কটি ঘুরতে কিন্তু প্রায় একটা দিন সময় লেগেই যাবে। এই জুবলি পার্কের মধ্যে কিন্তু রয়েছে বেশ অনেক রকমের অ্যাক্টিভিটিস, এছাড়াও রয়েছে বসার অনেক রকমের জায়গা, সেলফি জোন রয়েছে অনেকগুলো। এছাড়াও পুরো জুবলি পার্ক জুড়ে রয়েছে বিভিন্ন রকমের গাছ লাগানো। আর এই জুবলি পার্কের মধ্যে রয়েছে লেজার অ্যান্ড মিউজিক্যাল ফাউন্টেন শো, যেটি সোমবার করে বন্ধ থাকে, শনিবার, রবিবার আর মঙ্গলবারে। তোমরা যারা টাটানগর ঘুরতে আসবে তারা অবশ্যই এই ডেটগুলো দেখে তারপরে ঘুরতে এসো, তাহলে তোমরা জুবলি পার্কটা আরো ভালোভাবে ঘুরতে পারবে। পার্কের বাইরেই কিন্তু রয়েছে মেন রোড, একদম পার্কের লাগোয়া মেন রোড। তো মেন রোড থেকে তোমরা প্রচুর গাড়ি পেয়ে যাবে স্টেশন পর্যন্ত যাওয়া, মানে টাটানগর স্টেশন পর্যন্ত যাওয়ার। আমাদের এই ঘাটশিলা টাটানগরের 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এই সুইট
ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।